প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জেনে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখবেন 2 ধাপে নতুন পরিকল্পনা বিএনপির, নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা। এরপর দেখবেন এক শর্তে বিরোধী দল হতে পারে বিএনপি, দেখুন শর্তটি কি। অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় হিউম্যান রাইটস ওয়াচ। এরপর নির্বাচিত হয়ে যারা শপথ নিলেন না এবং সবশেষে দেখতে পাবেন নির্বাচনের সব অভিযোগ বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ সমাধানের আহ্বান ব্রিটেনের। এখন দেখুন বিস্তারিত। 2 ধাপে নতুন পরিকল্পনা নিয়ে এগুতে চায় বিএনপি, নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা। নির্বাচনের ফলাফলে ক্ষুব্ধ এবং স্তম্ভিত বিএনপি ধীরে চলো নীতিতে নতুন করে সামনে এগুতে চাচ্ছে। প্রাথমিক পর্যায়ে নির্বাচনে অনিয়মের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হয়েছে। ভোট জালিয়াতির তথ্য সংগ্রহের জন্য ধানের শীষের প্রার্থীদের আজ জরুরিভাবে ঢাকায় তলব করা হয়েছে। তাদের সাথে দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন। এসব তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে দলটি। একই সাথে বিদেশিদের কাছেও এটি তুলে ধরা হবে। দ্বিতীয় পর্যায়ে সংগঠন গোছানোর কাজে মনোযোগ দেবে হাইকমান্ড। এক্ষেত্রে নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়টিও প্রাধান্য পাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে শিগগিরই বড় কোনো কর্মসূচির দিকে তারা যাচ্ছেন না। সারা দেশে অন্তত 21,000 নেতাকর্মী গ্রেফতার থাকায় তাদের মুক্তি নিশ্চিত হওয়ার পরেই পরবর্তী করণীয় সামনে আনবে বিএনপি। স্থায়ী কমিটির একজন সদস্য জানান অন্তত কয়েক হাজার নেতাকর্মী আছে যাদের গ্রেফতার দেখানো হয়নি, কিন্তু তাদের আটক রাখা হয়েছে। এই নেতাদের জীবন বিপন্ন হয়ে যাবে যদি ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় প্রার্থীদের শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এখন দলটি নির্বাচনে অনিয়মের বিস্তারিত তথ্য সংগ্রহ করে দেশি বিদেশি গণমাধ্যমকে অবহিত করবে। আজ বৃহস্পতিবার ঢাকায় ধানের শীষের প্রার্থীদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সকাল 10টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। জানা গেছে নির্বাচনে অনিয়ম, কারচুপি, এজেন্ট এবং নেতাকর্মীদের গ্রেফতার, নির্বাচনী সহিংসতায় আহত এবং নিহতদের তালিকা, প্রতিটি কেন্দ্রে অস্বাভাবিক ভোটের হিসাব সহ 8টি বিষয়ে তথ্য প্রমাণ সহকারে একটি প্রতিবেদনও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর জমা দেওয়ার জন্য সব প্রার্থীর কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে ভোটের দিন ব্যালট পেপারে সিল মারা সহ ভোট কারচুপির ভিডিও ফুটেজ থাকলে তা প্রতিবেদনের সাথে যুক্ত করতে বলা হয়েছে। একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপর্যয়ের পর বিএনপি প্রতিটি আসনে ভোট কারচুপির তথ্য প্রমাণাদি সংগ্রহের অংশ হিসেবে এই প্রতিবেদন সংগ্রহ করছে। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ইতিমধ্যে কর্মসূচি দিয়েছে। বৃহস্পতিবার প্রার্থীরা নির্বাচন কমিশনে এ দাবিতে স্মারকলিপি প্রদান করবে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নিয়েছে, তারা সরকার গঠন করবে। এই সরকারের নীতি কি হয়, আচরণ কেমন হবে, এসব দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীতে যে কোনো ধরনের কর্মসূচি দেওয়ার আগে নেতাকর্মীদের শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে। এরপর সংগঠন পুনর্গঠনে মনোযোগ দিতে হবে। এরপর আসবে পরবর্তী নির্বাচনের প্রশ্ন। স্থায়ী কমিটির প্রবীণ এক সদস্য বলেন, আমি তো মনে করি নেতৃত্বের পুনর্গঠন হওয়া দরকার। আরেক সদস্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখন কাজ হবে দেশে যারা কাজ করছেন তাদের উপর বিশ্বাস রাখা এবং পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির বর্তমান সদস্যদের উপর ভরসা করা। এখন দেখুন এক শর্তে বিরোধী দল হতে পারে বিএনপি। 30 ডিসেম্বরের ভোটের ফলাফলের পর জনমনে একটা স্থির ধারণা জন্মেছে যে এবার হয়তো এরশাদের জাতীয় পার্টিকেই বিরোধী দল করে সরকার গঠন করতে যাচ্ছে মহাজোট। কিন্তু জাপা কি এবারও বিরোধী দলে যাবে, অথবা মহাজোটে থাকা জাপাকে কি বিরোধী দল করবেন শেখ হাসিনা, নাকি সরকারেই নিয়ে নেবেন? এই প্রশ্নটিতে অনেক রাজনৈতিক হিসেব নিকাশ জড়িত। একদিকে বিএনপি বিরোধী দল হলে সংসদে গিয়ে সরকারের সমালোচনার সুযোগ পাবে দলটির সদস্যরা। গত 5 বছরে যা শুনতে হয়নি আওয়ামী লীগকে। সংসদের বাইরে বিরোধিতা এবং সংসদের ভেতরে বিরোধিতার মধ্যে যে বিস্তর ফারাক তা শেখ হাসিনা ভালো করেই জানেন। সেদিক থেকে জাতীয় পার্টিকে বিরোধী দল করলে নির্ভর থাকবে সরকার। অন্যদিকে নির্বাচনের পরে ফলাফল প্রত্যাখ্যান করে ফের নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি, তাই বিএনপির নির্বাচিত সদস্যদের শপথ নেয়ার প্রশ্নই ওঠে না। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এবং ডক্টর কামাল হোসেনও ফল প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন। এদিক থেকে বিএনপি এবং ঐক্যফ্রন্টের নির্বাচিতরা যদি সত্যি সত্যি এমপি হিসেবে শপথ না নেন তবে সেটা আওয়ামী লীগের জন্য সমস্যা হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ দেখা দিতে পারে। বিষয়টি মাথায় রেখে হয়তো শেখ হাসিনা বিএনপির সদস্যরা শপথ নেবেন। এই শর্তে জাতীয় পার্টিকে মহাজোটের সরকারে রেখে বিএনপিকে বিরোধী দল করার প্রস্তাব দিতে পারেন। যদি তাই হয় তবে এটাই হবে বাংলাদেশের ইতিহাসে সংসদের সবচেয়ে ছোট 7 সদস্য বিশিষ্ট বিরোধী দল। আর বিরোধী দল হওয়ার সুযোগ পেলে বিএনপির নির্বাচিতরাও হয়তো শপথ নিতে রাজি হবেন। আর নির্বাচনের ফলাফলকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে ছোট পরিসরে বিরোধী দলকে মেনে নিলেও নিতে পারেন শেখ হাসিনা। কেননা বিগত দিনে গৃহপালিত বিরোধী দলের কারণে শেখ হাসিনাকে
থেকে অনেক টিপ্পনি সহ্য করতে হয়েছে বটে। এখন দেখবেন অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের নির্বাচনে অনিয়মের নানা ধরনের অভিযোগ স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিরোধী দলের সদস্যদের উপর হামলা, ভোটারদের ভয় দেখানো, ভোট জালিয়াতি এবং নির্বাচনের আগে ও পরে নির্বাচন কমিশনের একপক্ষীয় আচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও বিবৃতি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নির্বাচন কমিশন 30 ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ বলে ঘোষণা করলেও বিরোধী দল এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যায়িত করেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, নির্বাচন পূর্ববর্তী সময়টা বিরোধী দলের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের কারণে বিতর্কিত ছিল। পাশাপাশি আগে থেকে ব্যালটে সিল মেরে রাখা এবং ভোটারদের ভয় দেখানো, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের সমর্থকদের নিয়ন্ত্রণের অভিযোগগুলোকে খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন গঠন করার বিষয়ে তাগিদ দিয়েছে সংস্থাটি। বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ভোট গ্রহণের দিন দেশের অন্তত 221টি আসনে বিএনপির পুলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। তবে এইসব অনিয়মের অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, অনিয়মের অভিযোগ তদন্ত করার বদলে সাংবাদিকদের আটক করেছে বাংলাদেশের পুলিশ। অনেক সাংবাদিকদের ভোটে অনিয়মের ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়েছে বলে বলা হয় ওই বিবৃতিতে। এবারের নির্বাচনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল বলে উঠে আসে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে, যে কারণে অনেক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলেও নানা বাধ্যবাধকতার কারণে সময়মতো বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। নির্বাচনকালীন সময়ে অনিয়মের সকল অভিযোগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে তদন্ত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের বিবৃতির অংশবিশেষও তুলে দেওয়া হয় হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে। ব্রাড অ্যাডামস বলেছেন, আন্তর্জাতিক দাতা সংস্থা জাতিসংঘ এবং বাংলাদেশের সাথে বন্ধু ভাবাপন্ন দেশগুলোর মনে রাখা প্রয়োজন যে নির্বাচন ভোটারদের অধিকার প্রয়োগের ক্ষেত্র, ক্ষমতাসীনদের নয়। মিস্টার অ্যাডামস মন্তব্য করেন, যে দেশে মানুষের রাজনৈতিক মতামতের ক্ষেত্রে বিভাজন স্পষ্ট, সেরকম একটি দেশে একটি দল 96% আসনে জয়লাভ করলে ওই নির্বাচন সম্পর্কে অবিলম্বে প্রশ্ন তোলা উচিত। এখন দেখুন, নির্বাচিত হয়েও শপথ নিলেন না যারা। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই জিতেছে 257টি আসনে। হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 22টি আসন পেলেও মাত্র 7টি আসনে জয় পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট। বিএনপি এককভাবে জয়লাভ করেছে মাত্র 5টি আসনে। আজ বৃহস্পতিবার সকাল 11:15টায় জাতীয় সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেছেন। এমপি হিসেবে শপথ গ্রহণ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং নবনির্বাচিত 290 সাংসদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত 291 জন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করেছেন। শপথ নেননি বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত 7 জন। এরা হলেন বগুড়া 6 আসন থেকে বিজয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া 4 আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মোহাম্মদ হারুনুর রশিদ, ঠাকুরগাঁ 3 আসনের জাহিদুর রহমান জাহিদ। এরা প্রত্যেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেছেন। বিএনপির সঙ্গী নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জিতেছেন আরো 2 জন। মৌলভীবাজার 2 আসনে ধানের প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং সিলেট 2 আসনে গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পরও দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কারণে আজ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেননি বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে জয়লাভ করা এই 7 জন নেতা। যদিও মনসুর আহমেদ এবং মোকাব্বির খান আগে ইঙ্গিত দিয়েছিলেন শপথ নেওয়ার। সবশেষে দেখুন, নির্বাচনের সব অভিযোগ বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ সমাধানের আহ্বান ব্রিটেনের। নির্বাচনে সব রকম অনিয়মের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। নির্বাচন পরিচালনা সংক্রান্ত সব অভিযোগের পূর্ণাঙ্গ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ সমাধানের জন্য জোরালো আহ্বান জানিয়েছে তারা। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনানুষ্ঠানিক ফল ঘোষণার পর এই বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যে কোনো কার্যকর গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক। এই নির্বাচনে সব বিরোধী দল অংশগ্রহণ করার জন্য তিনি তাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নির্বাচন নিয়ে তার বিবৃতিতে গভীর উদ্বেগ ফুটে উঠেছে। তিনি বলেছেন, গ্রেফতার সহ সব রকম বিশ্বাসযোগ্য প্রতিবন্ধকতার বিষয়ে আমি অবহিত। এমন গ্রেফতারের কারণে বিরোধী দলগুলোকে বাধা সৃষ্টি
খালাসি করা হয়েছে, তাদের প্রচারণায় বিরত রাখা হয়েছে। নির্বাচনকালীন দিনে নির্বাচন পরিচালনায় যেসব অনিয়ম হয়েছে, অনেক মানুষকে ভোট দিতে দেয়া হয়নি। এসব অনিয়মের বিষয়ে আমরা অবহিত। মার্ক ফিল্ড তার বিবৃতিতে আরো বলেছেন, নির্বাচনী প্রচারণার সময়ে যেসব ভীতি প্রদর্শন করা হয়েছে, অন্যায়ভাবে সহিংসতা করা হয়েছে, তার জন্য আমি হতাশা প্রকাশ করছি। নির্বাচনের দিন এত মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের প্রতি আমার সহমর্মিতা। মার্ক ফিল্ড আরো বলেছেন, সরকার এবং সব বিরোধী দল নিজেদের মধ্যে মতপার্থক্য মিটিয়ে ফেলে একত্রে কাজ করা এখন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশি জনগণের স্বার্থে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বের করতে হবে। বিবৃতিতে তিনি আরো বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যাপক ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব আছে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন ব্রিটেনে। অধিক স্থিতিশীল এবং সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষার জন্য বাংলাদেশিদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।